My dear students, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব চতুর্থ চ্যাপ্টারের নাম হলো এডি এন্ড ডিএ কনভার্সন। আলোচ্য বিষয় হলো ডুয়াল স্লোপ ইন্টিগ্রেশন এন্ড সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন। খুব ইম্পর্টেন্ট টপিক এবং খুবই সহজ, আশা করি তোমরা বুঝতে পারবে। তাহলে আলোচনা শুরু করা যাক। আমাদের প্রথম আলোচ্য বিষয় হলো ডুয়াল স্লোপ ইন্টিগ্রেশন। ডুয়াল স্লোপ ইন্টিগ্রেশন নামটা কেন হলো সেটা আমরা চিত্র দেখলে বুঝতে পারবো। ডুয়াল স্লোপ কনভার্টার অন্যতম ধীরগতির কনভার্টার। এর গতি খুবই কম, কিন্তু এর সুবিধা হলো তুলনামূলকভাবে দাম কম, কারণ এর জন্য কোনো প্রিসিশন কম্পোনেন্ট যেমন ড্যাক বা ভিসিও ভোল্টেজ কন্ট্রোল অসিলেটরের প্রয়োজন হয় না। এই কনভার্টারের বেসিক অপারেশন হলো ইন্টিগ্রেটর সার্কিট ব্যবহার করে একটি ক্যাপাসিটরকে লিনিয়ারলি চার্জিং ও ডিসচার্জিং করা, যা নিচের প্রথম চিত্রে আমরা দেখব। প্রথমে অ্যানালগ ইনপুট ভোল্টেজের সমানুপাতিক ধ্রুবক কারেন্ট দ্বারা নির্দিষ্ট সময় ব্যবধানে ক্যাপাসিটরকে চার্জিং করা হয়, যা নিচের দ্বিতীয় চিত্রে দেখানো হয়েছে। এইভাবে একটি নির্দিষ্ট সময় চার্জিং সময় ব্যবধান শেষে ক্যাপাসিটর ভোল্টেজ ভিএ ভোল্টেজের সমানুপাতিক হবে। যখন ক্যাপাসিটরটা পুরোপুরি চার্জিং হবে তখন তার ভোল্টেজ হবে ভিএ ভোল্টেজের সমানুপাতিক। এই পয়েন্টে ক্যাপাসিটর লিনিয়ারলি ডিসচার্জ হবে প্রিসাইজ রেফারেন্স ভোল্টেজ মাইনাস ভি রেফারেন্স থেকে উৎপন্ন ধ্রুবক কারেন্ট হতে। যখন ভোল্টেজ কম্পারেটর শনাক্ত করে যে ক্যাপাসিটর 0 ভোল্টে ডিসচার্জ হয়ে গেছে, তখন লিনিয়ারলি চার্জিং টার্মিনেট হবে। এবার চিত্র একটু খেয়াল করে আবার দেখো। এই হলো তোমার অপ অ্যাম্প, অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। এটা হলো তোমার নন ইনভার্টিং টার্মিনাল, ইনভার্টিং টার্মিনাল। ক্যাপাসিটর যোগ করা হয়েছে, এটা ভিএ ভোল্টেজ, এটা মাইনাস ভি রেফারেন্স ভোল্টেজ। এটা হলো আরেকটা অপ অ্যাম্প, একে বলে কম্পারেটর। এটা নন ইনভার্টিং টার্মিনাল, ইনভার্টিং টার্মিনাল। একে যুক্ত করা হয়েছে একটা কাউন্টারের সাথে টাইমার এন্ড কন্ট্রোল স্টার্ট ইউসি। ইউসি মানে হলো এন্ড অফ কনভার্সন। ক্লক পালস এই যে সুইচ, এখান থেকে আমরা আউটপুট পাবো। এবার দেখা যায় এই যে দ্বিতীয় চিত্রটা খেয়াল করো। এক্স অ্যাক্সিসে আমরা ধরেছি টাইম, ওয়াই অ্যাক্সিসে আমরা ধরেছি ভোল্টেজ। যদি ক্যাপাসিটরের ভোল্টেজ ভিসি অন হয় এবং তার মান কম হয়, তাহলে এই যে হলো চার্জিং টাইম, এই যে হলো ডিসচার্জিং টাইম। যদি ভিসি টু ক্যাপাসিটরের ভোল্টেজ যদি বেশি হয়, তাহলে এই যে হবে চার্জিং টাইম, এই যে হবে চার্জিং টাইম। খেয়াল রাখবে টাইম কিন্তু সেম, কিন্তু এটা স্লোপ বেশি কম, এটা স্লোপ বেশি। ভোল্টেজ বেশি হলে স্লোপ বেশি হবে, ভোল্টেজ কম হলে স্লোপ কম হবে। টাইম কিন্তু একই লাগবে। এটা তোমার চার্জিং টাইম একই লাগবে, ডিসচার্জিং টাইম এটার বেশি লাগবে, এটার কম লাগবে। চার্জিং টাইম একই। ডিসচার্জ সময় ব্যবধানে ডিজিটাল রেফারেন্স ফ্রিকোয়েন্সি একটি কাউন্টারে দেওয়া হয় এবং গণনা করা হয়। ডিসচার্জ সময় ব্যবধান প্রাথমিক ক্যাপাসিটর ভোল্টেজের সমানুপাতিক হবে। ভোল্টেজ বেশি হলে তোমার ডিসচার্জ সময় বেশি হবে। এইভাবে ডিসচার্জ সময় ব্যবধান শেষে কাউন্টার কাউন্ট হোল্ড করবে, যা প্রাথমিক ক্যাপাসিটর ভোল্টেজের সমানুপাতিক হবে, যা আগেই বলেছি ভোল্টেজ ভি এর সমানুপাতিক। অল্প দামের সুবিধার কারণে ডুয়াল স্লোপ ইন্টিগ্রেশন এডিসি লো ব্যান্ডউইথ অ্যানালগ সিগন্যালকে রূপান্তরের ক্ষেত্রে হাই রেজোলিউশন প্রদান করে। আরো সুবিধা হলো ডুয়াল স্লোপ ইন্টিগ্রেশন এডিসি নয়েজে কম সেন্সিটিভিটি প্রদর্শন করে এবং তাপমাত্রা পরিবর্তনের কারণে কম্পোনেন্টের মানের কোনো পরিবর্তন হয় না। সোনো কনভার্সন টাইমের কারণে ডুয়াল স্লোপ ইন্টিগ্রেশন এডিসি কোনো ডেটা অ্যাকুইজিশন অ্যাপ্লিকেশন ব্যবহৃত হয় না, কারণ স্পিড বেশি লাগে। কিন্তু ডিজিটাল ভোল্টমিটার বা মাল্টিমিটারের ক্ষেত্রে স্লো কনভার্সন টাইম কোনো সমস্যা না, তাই মাল্টিমিটারের ক্ষেত্রে এটা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এখন আমরা আলোচনা করব সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন। দুটোই কিন্তু এডিসি। এডিসি মানে হলো অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন। সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন কনভার্টার হলো সবচেয়ে বেশি ব্যবহৃত এডিসি এর মধ্যে অন্যতম। এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ডিজিটাল র্যাম এডিসি এর তুলনায় এই সার্কিট বেশ জটিল, কিন্তু কনভার্সন টাইম কম।
তাহলে প্রত্যেক জিনিসের মেরিট আছে ডিমেরিট আছে। এটা তোমার স্পিড বেশি, কনভার্সন টাইম কম, কিন্তু সার্কিট জটিল। অধিকন্তু সাবসেসিভ অ্যাপ্রক্সিমেশন কনভার্টার এর নির্দিষ্ট কনভার্সন টাইম আছে, যা অ্যানালগ ইনপুট ভোল্টেজ মানের উপর নির্ভর করে না। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশনে কনভার্সন টাইম ফিক্সড, ইনপুট ভোল্টেজের মানের উপর নির্ভর করে না। এর মৌলিক বিন্যাস নিচের প্রথম চিত্রে দেখানো হয়েছে, যা ডিজিটাল র্যাম্প এডিসি এর মতো। আমরা দেখব, পরে চিত্র দেখব। সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন কনভার্টার ড্যাক ব্লকে ইনপুট হিসেবে কাউন্টার ব্যবহার করে না, এরপরে ব্যবহার করে রেজিস্টার। যেমন আগে আমরা ব্যবহার করছি ড্যাক, এবার ব্যবহার করব কাউন্টার, ব্যবহার করছি, এবার ব্যবহার করব রেজিস্টার। কন্ট্রোল লজিক রেজিস্টারের কন্টেন্টকে বিট বাই বিট মডিফাই করে যতক্ষণ পর্যন্ত রেজিস্টারের ডেটা অ্যানালগ ইনপুটের ডিজিটালের সমতুল্য না হয়। অপারেশনের বেসিক সিকুয়েশন দ্বিতীয় চিত্রের ফ্লো চার্টের মাধ্যমে দেখানো হলো। এখন আমরা ফ্লো চার্টের মাধ্যমে সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন কনভার্টার উদাহরণটি আলোচনা করব। আমরা 4 বিটের একটি সরল কনভার্টার নিয়ে আলোচনা করব, যার স্টেপ সাইজ 1 ভোল্ট, মানে অ্যাকুরেসি 1 ভোল্ট। 1 ভোল্টের মানে ভগ্নাংশ সে পরিমাপ করতে পারবে না। যদিও বাস্তবে অধিকাংশ সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন কনভার্টার আমাদের উদাহরণ চেয়ে অনেক বেশি জটিল, বিট বেশি, রেজুলেশন বেশি, কিন্তু অপারেশন একই স্টাইল। আমাদের বোঝার সুবিধার জন্য আমরা বিট সংখ্যা কম নিয়েছি, যাতে বুঝতে সুবিধা হয়, কিন্তু প্রক্রিয়া কিন্তু একই। 4টি বিটের জন্য বুঝতে যাওয়া হবে, 8টা বিটেও ঘটনা একইভাবে ঘটতে থাকবে। ড্যাকে ইনপুট দেওয়া রেজিস্টারের 4টি বিটের ওয়েট হবে যথাক্রমে 8, 4, 2, 1 ভোল্ট। আমরা যেহেতু 4 বিটের নিয়েছি, 4 বিটের মোস্ট সিগনিফিকেন্ট ভ্যালু হবে 8 ভোল্ট, আর লিস্ট সিগনিফিকেন্ট বিটের ভ্যালু হবে 1 ভোল্ট। যদি অ্যানালগ ইনপুট ভিএ 10.4 ভোল্ট হয়, অপারেশন শুরু হয় কন্ট্রোল লজিক দ্বারা রেজিস্টারের সকল বিট ক্লিয়ার করে। তাহলে অপারেশন শুরু হওয়ার মুহূর্তে কন্ট্রোল লজিক কি করে? রেজিস্টারের সকল বিট জিরো করে দেয়, ক্লিয়ার করে দেয়, রিসেট করে দেয়। অর্থাৎ Q3 ইকুয়াল টু Q2 ইকুয়াল টু Q1 ইকুয়াল টু Q0 ইকুয়াল টু 0। আমরা এটিকে প্রকাশ করব Q ব্র্যাকেট 0 0 0। এর মানে আমাদের এই মুহূর্তে আউটপুট ভোল্টেজ 0। তাহলে আমরা এখন এরপর একটা চিত্র দেখব। এইটা হলো তোমার ইলেকট্রনিক চিত্র, এটা হলো তোমার ফ্লো চার্ট। ফ্লো চার্ট একটু খেয়াল করা যায়। স্টার্ট, ক্লিয়ার অল বিটস, মানে রেজিস্টারের 4টি বিট ক্লিয়ার হয়ে যাবে। কন্ট্রোল লজিক দ্বারা তোমার রেজিস্টারের 4টি বিট 0 হবে, যদি 8 বিটের 8টা বিট 0 হবে। স্টার্ট অ্যাট এমএসবি, এমএসবি দিয়ে শুরু হবে। এমএসবি কি শুরু হবে? সেট বিট 1। খেয়াল করে, স্টার্ট ক্লিয়ার অল বিট শুরু হলো এবং রেজিস্টারের 4টি বিট ক্লিয়ার হয়ে গেল। স্টার্ট অ্যাট এমএসবি, মানে এমএসবি মান, এটার মানে হলো এমএসবি মান 1 করো। ইজ ভিএক্স গ্রেটার দেন ভিএ? আমাদের ভিএ মান কত ছিল? 10.4 ভোল্ট। আর আমরা মোস্ট সিগনিফিকেন্ট বিট অন করলাম, তাহলে 1 0 0 0 কয় বিট হবে? কয় ভোল্ট হবে? 8 ভোল্ট। এটা কি বড়? না, বড় না। বড় না হলে সে আবার ঘুরে, বড় যদি না হয় সেই ধাপে আসবে, সে সকল বিটস এই ধাপে আসবে। এই ধাপে আবার কি বলা হয়েছে? হ্যাভ অল বিটস বিন চেকড, সব বিট চেক করা হয়েছে কিনা? নো, আমরা মাত্র একটা বিট চেক করছি। গো টু দ্য নেক্সট লোয়ার বিট, পরেরটা যাও। 1, তারপরে কিন্তু 3টে 0 আছে, পরেরটা লোয়ার মানে সেকেন্ডটা 0 আছে। সেট বিট 1, ওইটা 1 সেট করলাম। 1 সেট করলে কত হলো? 8 আর 12 ভোল্ট হবে। ইজ ভিএক্স গ্রেটার দেন ভিএ? হ্যাঁ, গ্রেটার দেন। ইয়েস, ক্লিয়ার বিট ব্যাক টু 0। তাহলে আমরা কি করবো? 1 কে আবার 0 করে ফেলবে। সেকেন্ড বিটকে আমরা যে 1 করছিলাম, এটা 0 হবে। তারপর এখানে এসে আবার সে যাবে। সেট বিট 1 কোথায় যাবে? সে গো টু দ্য নেক্সট লোয়ার বিট, 3 নম্বর বিটে যাবে। ঠিক আছে, সেটাকে 1 করবে। তার এবার মান কত? 8 ও 2 10। ভিএক্স গ্রেটার দেন ভিএ? নো, তাহলে সে পরেরটা আসবে, আবার সেকেন্ড বিটে যাবে। সেকেন্ড বিটে 1 সেট করলো, তাহলে 8 আর 2 10 আর 1 11। 11 ভোল্ট হলো কিন্তু আমাদের রেজিস্টারের রিডিং। ভিএক্স গ্রেটার দেন? হ্যাঁ, বড়। তাহলে বলছি কি এটা আবার 0 করে ফেলো।
চতুর্থটা জিরো করে ফেলো, তাহলে 8 আর 2 10 হলো, 11 হয়েছিল, 11 বাদ জিরো হয়ে গেল। তারপরে কি হলো, সব বিট চেক হয়ে গেছে, হ্যাঁ চেক হয়েছে, কনভার্সন ইজ কমপ্লিট এন্ড রেজাল্ট ইন দ্য রেজিস্টার। রেজিস্টার কত দেখা যায়, 8 আর 2 10। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা ইনপুট দিয়েছিলাম 10.4 ভোল্ট ভিএ, কিন্তু আমরা আউটপুটে ডিজিটাল ভ্যালু পেলাম কত, 10 ভোল্ট। ঠিক আছে, কারণ আমরা স্টেপ নিয়েছি 1 ভোল্ট। অ্যাকুরেসি ওই ভগ্নাংশ সে রিডিং নিতে পারবে না। যদি আমরা আরো স্টেপ কমিয়ে ফেলতাম, 0.1 ভোল্ট দিতাম, তাহলে বেশি বিট নিয়ে লাগতো, রিডিং অ্যাকুরেট করে ফেলতো। আর এটা হলো তোমার ইলেকট্রনিক সার্কিট, এই হলো তোমার অপ অ্যাম্প, এটা হলো কম্পারেটর হিসেবে কাজ করে, প্লাস মাইনাস, নন ইনভার্টিং টার্মিনাল, ইনভার্টিং টার্মিনাল। এখানে যুক্ত করা হয়েছে ইনপুট ভিএ, আর এইটা হলো তোমার আউটপুট কম্পেয়ার করার জন্য। ঠিক আছে, দেখো এই যে কন্ট্রোল লজিক, ক্লক, স্টার্ট, ইউসি এন্ড অফ কনভার্সন, কন্ট্রোল রেজিস্টার, এমএসবি, এলএসবি, ডিজিটাল টু এনালগ কনভার্টার, ভিএক্স হলো, ভিএক্স এর সাথে কম্পেয়ার করব। ঠিক আছে, কম্পেয়ার করে দেখবো বড় কি ছোট। ঠিক আছে, বড় হলে তারপরে সে এই ফ্লো চার্ট ফলো করবে। বড় হলে অপারেশন একভাবে হবে, ছোট হলে অপারেশন আর একভাবে হবে। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা একটু এর আরেকটা লজিক ডায়াগ্রাম দেখব, খেয়াল করুন। এই যে হলো কন্ট্রোল লজিক, এই যে হলো রেজিস্টার Q0, Q1, Q2, Q3, এটাই হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট, এমএসবি, এটা হলো লিস্ট সিগনিফিকেন্ট বিট, ড্যাক, স্টেপ সাইজ 1 ভোল্ট, স্টেপ সাইজ 1 ভোল্ট দিচ্ছে মানে সে ভগ্নাংশ রিডিং নিতে পারবে না। এই যে আসবে ভিএক্স, মানে এটার আউটপুট আইসে ভি এর সাথে কম্পেয়ার হবে। যদি এ বড় হয়, নিচেরটা যদি বড় হয় তাহলে মাইনাস হয়ে গেলে আউটপুট লো হবে, উপরেটা যদি বড় হয় তাহলে আউটপুট প্লাস হবে, হাই হবে। ঠিক আছে, সেই হাই এবং লো অনুযায়ী এই গ্রাফের কাজ হবে। এখন আমরা এই গ্রাফের কাজটা আলোচনা করব। গ্রাফটা একটু দেখে নেই। এক্স অ্যাক্সিসে আমরা দিয়েছি টাইম, ওয়াই অ্যাক্সিসে ভোল্টেজ। কোন ভোল্টেজটা, ভিএক্স, এই যে কম্পেয়ার হবে, যে এটা তো ইনপুট, যেটাতে আমরা বারবার কম্পেয়ার করবো, সেটা হলো ভিএক্স। কত ভোল্ট আমরা দিয়েছি, 8 ভোল্টের নিচে হওয়ার কোনো সুযোগ নেই। 8 ভোল্ট, 9 ভোল্ট, 10 ভোল্ট, 11 ভোল্ট, 12 ভোল্ট, এই এক করে বেশি নিলাম। কারণ কি, আমাদের ড্যাক এর স্টেপ সাইজ 1। ড্যাক মানে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার বা কনভার্সন যাই বলো। দেখো, প্রথম সিগন্যালের ফলে প্রথম টাইমে আমরা কি পেলাম, Q3 মান অন করলাম, তাহলে আমাদের রিডিং হবে কি 8 ভোল্ট। দেখা গেল কম্পেয়ার করে 8 ভোল্ট 10.4 ভোল্টের চেয়ে কম, সুতরাং সে পরের Q2 কে অন করবে, তাহলে 1 8 আর 4 কত হবে, 12। এই যে চলে গেল 12। ঠিক আছে, তাহলে T2 টাইম শেষে আমাদের রিডিং হলো 12 ভোল্ট ভিএক্স। এখন এই 12 ভোল্ট তো তোমার 10.4 ভোল্টের চেয়ে বেশি, বেশি হলে সেটাকে আবার জিরো করে ফেলবে, আবার এটাকে জিরো করে ফেলবে, তাহলে তোমার Q2 জিরো হয়ে গেল। আবার T4 জিরো করে ফেললো। ঠিক আছে, T4 টাইমে এসে আবার কি হলো, তারপরেরটাকে অন করলো, Q2 অন করলো, তাহলে কত হবে, 8 আর 2 10, 10 হলো। এখন তুলনা করে দেখলো, এই ধাপে কিন্তু তুলনা হলো, তুলনা করে দেখলো 10 কি 10.4 এর চেয়ে বেশি না কম, কম, তাহলে সে পরেরটাকে অন করবে, অন করে কি হলো, 11 হয়ে গেল। এখন সে তুলনা করে দেখছে 11 তো 10.4 এর চেয়ে বেশি, তাহলে আবার পরের ধাপে সেটাকে জিরো করে ফেলবে, তাহলে আমাদের রিডিং হবে কত, 10 ভোল্ট। আশা করি বুঝতে পেরেছ। একটু চিন্তা করলে বুঝতে পারবা, সময় নিয়ে চিন্তা করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। তাহলে আমি যা বললাম এইটাই এখন আমরা ডকুমেন্ট আকারে একটু দেখব। দেখো, যা যা বললাম একটু খেয়াল করো, আমরা বারবার গ্রাফে যাবো, অসুবিধা নেই। এটি ড্যাক আউটপুট ভিএক্স 0 ভোল্টে পরিণত করে। এর মানে হলো, তোমার যদি তোমার কন্ট্রোল লজিকের প্রথম কাজ কি বলতো, ভিএক্স এর মান 0 করে ফেলবে। ঠিক আছে, প্রত্যেকটা বিটের মান 0 পরিণত করে, যা উপরে চিত্রে T0 সময়ে টাইমিং ডায়াগ্রামে দেখানো হয়েছে। তাহলে তোমার কন্ট্রোল লজিকের কাজ হলো শুরুতেই সকল বিট 0 করে ফেলা, 4টা বিটই রেজিস্টারের 4টা ফ্লিপ ফ্লপকে 0 করে ফেলা, তাহলে আউটপুট 0 হবে। তাহলে ভিএক্স মানে 0 লেস দেন ভিএ। ঠিক আছে, তাহলে ভি হলো বড়, এই যে চিত্র দেখো, ভি হলো বড়, এই যে ভি হলো বড়,
আর ভিএক্স হলো ছোট, ছোট মানে 0, আর এটা হলো 10.4। ঠিক আছে, তাহলে আউটপুট কি হবে? হাই হবে। হাই হইলে সে বিটকে অন সেট করবে, আর লো হইলে সেটাকে 0-তে সেট করবে, এটা মনে রাখবে। তাহলে আবার আমরা চলে যাই, দেখো তাহলে আমাদের ভিএক্স তো 0 লেস দেন ভিএ, এটা সঠিক। তাহলে ভিএ যদি বড় হয় তাহলে আউটপুট হাই হবে। আউটপুট হাই হওয়া মানে হলো তোমার সে প্রথম এমএসবি থেকে যাবে, এমএসপি যে ফ্লিপ ফ্লপ তার মানকে অন করে ফেলবে, অনে সেট করবে। তাহলে আমাদের রেজিস্টারের আউটপুট কি হবে? 100 মানে 8 ভোল্ট। তাহলে ভিএক্স হলো 8 ভোল্ট। এখন আবার কম্পেয়ার করবে, ভিএক্স ভিএর সে ছোট বা কম্পিউটার কি করবে? এবারও আউটপুট হাই হবে। হাই হওয়ার কারণে সে পরবর্তী তোমার এই হাই কন্ট্রোল লজিক এমএসবি এর সেটিং ভিএক্স কে ভি এর মান অতিক্রম করতে পারে না, তাই এমএসবি একই থাকবে। যেহেতু ছোট আছে এটা চেঞ্জ হবে না। ঠিক আছে, বড় হলে চেঞ্জ হবে। বড় হওয়া মানে কি বলতো? ভিএক্স ছোট থাকে মানে কম্পিউটারের আউটপুট হাই, আর ভিএক্স ছোট মানে ভিএক্স বড় হওয়া মানে কম্পিউটার, আবার বলি ভিএক্স ছোট হওয়া মানে হলো কম্পিউটারের আউটপুট হাই। হাই মানে তোমার বিট 1 হবে। আর যদি ভিএক্স বড় হয় তাহলে কম্পিউটারের আউটপুট লো হবে, লো মানে বিটকে 0 করে ফেলবে। যেহেতু পরের বারও হাই আছে তাহলে এক ক্যাশ চেঞ্জ করবে না, একই থাকবে। তাহলে আমাদের দুইটা ধাপ, কিন্তু প্রত্যেক বিটের জন্য দুইটা ধাপ। একবার তাকে 0 বা 1 সেট করবে। ঠিক আছে, যদি 1 সেট করে থাকে, যদি পরের বার আবার কম্পিউটারের আউটপুট লো থাকে না হাই থাকে, তাহলে সে একই রাখবে। এরপর কন্ট্রোল লজিক পরবর্তী লোয়ার বিট Q2 এর দিকে যায়। খেয়াল করছো কথাটা? প্রথমে তোমাদের আমার ভিএক্স ছিল 0, ভিএস ছিল 10.4 ভোল্ট, ভিএ তো কনস্ট্যান্ট। যেহেতু এইটা কম তাহলে তোমার কম্পিউটারের আউটপুট হাই হবে। হাই হবে মানে তোমার মোস্ট সিগন্যাল বিটকে 1 এ সেট করবে। 1 এ সেট করলে রেজিস্টারের আউটপুট হবে 8 ভোল্ট। এখন 8 ভোল্টও কিন্তু এখনো ভিএর চেয়ে কম, তাহলে এখনো আউটপুট হাই। হাই মানে এমএসবি আর চেঞ্জ হবে না, একই থাকবে। তারপরে পরেরটা চলে গেল, হাই হইলে একই থাকবে। এরপরে Q2 কে সে একে সেট করবে। তাহলে দুইটা কাজ করলো একসাথে, সে এমএসবি কে একে রাখলো, পরের বিটে যে তাকে আবার 1 সেট করলো, কারণ সে তো হাই। তাহলে এবার আমাদের আউটপুট হবে 12 ভোল্ট। কিন্তু এই 12 ভোল্ট তো ভিএর চেয়ে বেশি। তো নেগেটিভ যদি বেশি হয় তাহলে আউটপুট লো হবে, কম্পিউটারের আউটপুট লো হবে। এই লো কি করবে? ভিএক্স এর মান, এই লো কন্ট্রোল লজিককে সিগন্যাল দিবে ভিএক্স এর মান ভিএর চেয়ে বেশি, এবং T3 সময়ে কন্ট্রোল লজিক পুনরায় Q2 কে ক্লিয়ার করে 0 করে ফেলবে। যেহেতু বেশি হয়ে গেছে Q2 কে মুছে ফেলবে। এভাবে T3 সময় রেজিস্টারের কন্টেন্ট আবার 100 হবে, মানে আবার 8 ভোল্টে ফিরে আসলো, কারণ 12 ভোল্ট তো হতে পারবে না রিডিং। পরবর্তী ধাপে ঘটে T4 সময়, এখন কন্ট্রোল লজিক Q এর দিকে যায়। যেহেতু 10.4 এর চেয়ে কম, আবার Q1 কে সে 1 এ সেট করে। এবার রেজিস্টারের রিডিং হবে 1010 মানে 10 ভোল্ট। ঠিক আছে, এবং সময় T4 তে ভিএক্স ইকুয়াল টু 10 ভোল্ট হয়। এখনো ভিএক্স লেস দেন ভি হয়, কম্পিউটার আউটপুট হাই হবে, এবং Q1 এর মান 1 থাকবে। Q2 কিন্তু অলরেডি 0 হয়ে গেছে, এটার কাজ শেষ। এবার Q1 এর মান 1 ছিল, 1 থাকবে। তাহলে আমাদের রিডিং কত হইলো? 10 হলো। এখন এই হাই কন্ট্রোল লজিককে বলে Q1 এর মান একই সেট রাখতে হবে, এটার পাল্টানো যাবে না। তাহলে আমরা কনফার্ম 10 ভোল্ট পেলাম। শেষ ধাপে ঘটে T5 সময়, এখন কন্ট্রোল লজিক পরবর্তী লোয়ার বিট Q এর দিকে যায় এবং Q0 কে একে সেট করে, কারণ তো আমাদের আউটপুট নাই, এবং আমাদের আউটপুট রেজিস্টার আউটপুট হবে 1011 মানে 11 ভোল্ট। এবং T5 সময় সে ভিএক্স কে 11 ভোল্টে সেট করে। ভিএক্স গ্রেটার দেন ভিএ হয়, কম্পিউটার আউটপুট এবার লো হবে, তখন সে কন্ট্রোল লজিকের সিগন্যাল দেয় ভিএক্স এর মান বেশি। T6 সময় কন্ট্রোল লজিক পুনরায় Q0 কে ক্লিয়ার করে, অর্থাৎ 0 করে দেয়। এভাবে T6 সময় রেজিস্টারের কন্টেন্ট আবার 1010 ফিরে আসে, তাহলে ভিএক্স এর মান হবে 10 ভোল্ট। আমাদের আউটপুট কত হবে? 10 ভোল্ট। তাহলে আমাদের ইনপুট ছিল 10.4 ভোল্ট, আউটপুট পেলাম 10 ভোল্ট। যেহেতু আমাদের স্টেপ সাইজ 1 ভোল্ট, সুতরাং সে ভগ্নাংশকে রিডিং নিতে পারবে না। তাহলে আমাদের রিডিং এক্স্যাক্টলি না হলেও কাছাকাছি গেল।
ঠিক আছে, আর যদি তুমি স্টেপ সাইজ বাড়ায় দাও তাহলে আমরা 10.4 ভোল্টই পরিমাপ করতে পারবো, কোনো অসুবিধা নেই। কন্ট্রোল লজিক এর ইউসি এন্ড অফ কনভার্সন আউটপুট অ্যাক্টিভেট করে এবং ইউসি সিগন্যাল দেয় যে ভি এর রেজিস্টার সমতুল্য মান এখন রেজিস্টারে আছে, আমাদের আর কোনো আমাদের প্রক্রিয়াকরণ শেষ। আমাদের এই উদাহরণে ভিএ ইকুয়াল টু 10.4 ভোল্ট আর ডিজিটাল আউটপুট পেলাম 1010, যা প্রকৃতপক্ষে 10 ভোল্ট। ঠিক আছে, এটি প্রকৃত অ্যানালগ আউটপুটের চেয়ে একটু কম। এটি সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন মেথডের বৈশিষ্ট্য। ডিজিটাল র্যাম মেথডে ডিজিটাল আউটপুট হলো ভি এর উপরের ভোল্টেজের ধাপটা সেই ভোল্টেজের সমতুল্য। তাহলে তোমার ডিজিটাল র্যাম আর সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন প্রায় একই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝলে তোমরা মোবাইলে যোগাযোগ করবা, পরের লেকচারে ক্লিয়ার করার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকে।